ক্লাস 6-এর ছাত্ররা আজকে আমরা ভূগোলে অধ্যায় 4 মানে পৃথিবীর আবর্তনটা শুরু করব। পৃথিবীর আবর্তন বলতে আমরা বুঝি পৃথিবীর যে গতিটা সেটাকে মানে পৃথিবী যে পাক খাচ্ছে, আমরা তো জানি পৃথিবী স্থির নেই, পৃথিবী পাক খাচ্ছে, এই যে গতিটা এটাকেই বলা হচ্ছে আবর্তন। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস প্রথম প্রমাণ করেন যে পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, মানে সূর্যটা মাঝখানে এবং পৃথিবী তার চারপাশে ঘুরছে। এর আগে অবধি কিন্তু ধারণা ছিল যে পৃথিবী মাঝখানে আছে, সেই ধারণাটা ভুল ছিল। এই নিকোলাস কোপার্নিকাস কিন্তু প্রথম এই প্রমাণটা করেন। আচ্ছা, এবার আমরা আসি যে এই পৃথিবীর আবর্তন বলতে আমরা কি বুঝি। সূর্যের সামনে পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়। পশ্চিম থেকে পূর্বে মানে কিভাবে? এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষ বলতে পৃথিবীর মাঝখান দিয়ে যে লাইনটা গেছে সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ। এই অক্ষটাকে ঠিক লাট্টুর মতনই এই অক্ষটাকে মাঝখানে রেখে পৃথিবী পাক খাচ্ছে। কিভাবে পাক খাচ্ছে? পশ্চিম মানে এই দিক থেকে, বাঁ দিক থেকে ডান দিকে, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে। ঘড়ির কাঁটা কীভাবে ঘোরে? ডান দিক থেকে বাঁ দিকে ঘোরে। পৃথিবী কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তার মানে আমরা যদি গ্লোবটা দেখি তাহলে পৃথিবী কিভাবে ঘুরবে? এইভাবে, ঠিক আছে? মানে এই দিক এইভাবে ঘুরবে পৃথিবী, এরকম করে করে ঘুরবে, এইভাবে ঘুরবে, মানে পশ্চিম থেকে এইভাবে, কিন্তু উল্টো দিকে কিন্তু ঘুরবে না, ঘুরবে কিন্তু সবসময় এইভাবে, ঠিক আছে? এই যে ঘুরছে তার ফলে কি হচ্ছে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে পূর্ব দিকে যারা থাকবে তারা কিন্তু সূর্যটাকে আগে দেখবে, তারপর দেখে ওরা ঘুরে যখন চলে যাবে, যেহেতু এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই জন্য এটা যখন চলে যাবে তখন পশ্চিম দিকের লোকেরা সূর্যটা দেখবে, মানে পূর্ব দিকে সূর্যটাকে আগে দেখা যাবে, পশ্চিম দিকে পরে। তাই জন্যই আমরা সবসময় বলি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। আসলে কিন্তু সূর্য ওঠেও না, ডোবেও না, সূর্য এক জায়গায় থাকে। পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। সূর্যের এই যে চলাচল, মানে আকাশে মনে হয় না সূর্যটা চলছে, পূর্ব দিকে উঠে আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাচ্ছে, সারাদিন ধরে যেন আস্তে আস্তে চলে যাচ্ছে, ঢলে পড়ছে সূর্যটা। এই যে দৈনিক চলাচল, এটাকে বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি। আচ্ছা, এবার আমরা আবর্তন গতির সংজ্ঞাটা দেখি। পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে, এটাই হলো পৃথিবীর আবর্তন গতি। মানে এই যে পৃথিবীটা সমানে পাক খেয়ে যাচ্ছে এই অক্ষকে মাঝখানে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে, এই যে সমানে ঘুরে যাচ্ছে, এটাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। এইভাবে যে ঘুরে যাচ্ছে, এটাই হচ্ছে এই যে ঘুরে যাচ্ছে, এই গতিটাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, ঠিক আছে? তাহলে পৃথিবীর এই যে একটা পাক খাচ্ছে, একবার যে ঘুরছে এর অক্ষে, এই একটা পাক খেতে কত সময় লাগছে বা একবার আবর্তন করতে কত সময় লাগছে সেটা এবার আমরা দেখি। একটা পাক খেতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 24 ঘন্টা। এক্স্যাক্ট মাপটা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। এই পরিধি পথ পৃথিবী পাড়ি দেয় এই 24 ঘন্টায়, মানে এই যে 40,000 কিমি পৃথিবীর পরিধিটা, এটা সে 24 ঘন্টা, মানে এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের এই একটা পুরো পরিধি ঘুরে আসে একবার। এবার আমরা যদি পৃথিবীটাকে দেখি, দেখো নিরক্ষরেখা থেকে আস্তে আস্তে পোলের দিকে পৃথিবীর পরিধি কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাই তো? এখানটা সবচেয়ে বড় পরিধিটা, যত ওপর দিকে যাচ্ছি বা যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে পরিধিটা ছোট হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? এই যে পাকটা খাচ্ছে, এই যেখানে বেশি পরিধি সেখানেও 24 ঘন্টা পাক খাচ্ছে, যেখানে পরিধি ছোট সেখানেও কিন্তু 24 ঘন্টাতেই পাক খাচ্ছে। তাহলে কি করছে?
এইখানে পৃথিবীর কিন্তু স্পিডটাকে বাড়িয়ে ফেলতে হচ্ছে, কারণ এতটা জায়গা 24 ঘন্টার মধ্যে পাক খেতে হবে, যেখানে মেরুর কাছাকাছি গেলে কিন্তু জায়গা অনেক ছোট হয়ে যাচ্ছে, পরিধি অনেক ছোটো হয়ে যাচ্ছে, সেটা 24 ঘন্টায় পাক খেতে গেলে অত বেশি বেগ বা অত বেশি স্পিডের দরকার হয় না। তার ফলে দেখা যাবে যে আমরা যত নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাব তত কিন্তু পৃথিবীর আবর্তনের গতিবেগ কমতে থাকবে। যত ক্রমশ মেরুর দিকে, যেহেতু মেরুর দিকে দৈর্ঘ্য ছোট, তার ফলে যত মেরুর দিকে যাওয়া যায় তত আবর্তনের বেগ কিন্তু কমতে থাকে। আচ্ছা, এবার আমরা আসি দিন রাত্রি। দিন রাত্রিটা আমরা জানি পৃথিবীর এই আবর্তনটা হচ্ছে বলেই কিন্তু দিন রাত্রিটা হচ্ছে, ঠিক আছে। একদিকে সূর্যের আলো যখন পড়ছে, ঠিক আছে, সেদিকটা দিন আর অন্য দিকটা রাত্রি। এইভাবে যদি আমরা টর্চ দিয়ে গ্লোবের ওপর আলোটা ফেলি, তাহলে যে দিকটা টর্চের আলো পড়ছে সেই দিকটা দিন আর ঠিক তার উল্টো দিকটা রাত্রি। আমরা একবার এই আমাদের গ্লোবটার ওপর দিয়ে একবার চেষ্টা করে দেখি হয় কি না। এই যদি টর্চের আলো হয়, এই যে দিকটা টর্চের আলোটা পড়ছে, অর্থাৎ এই দিকটা হচ্ছে দিন, আর উল্টো দিকটা এরকম, হ্যাঁ, উল্টো দিকটা যেদিকে টর্চের আলোটা পড়ছে না সেই দিকটা রাত। এবার পৃথিবী যেহেতু ঘুরছে, সেহেতু আস্তে আস্তে দিনের যে জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে দিন থেকে ঘুরে রাতের দিকে চলে আসে, ঘুরতে ঘুরতে, এভাবে ঘুরতে ঘুরতে। তখন কিন্তু যেই দিকটা দিন ছিল সেই দিকটা রাতের দিকে চলে যাচ্ছে, যে দিকটা রাত ছিল সেটা ঘুরে এদিকে টর্চের আলো যেখানে পড়ছে সেদিকটা দিনের দিকে, মানে সূর্যের দিকে মুখ করছে। তার মানে অন্ধকারের অংশটা আস্তে আস্তে যখন আলোর দিকে আসছে সেখানে সূর্যোদয় হচ্ছে, আর আলোর অংশটা যখন আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে সেখানে সূর্যাস্ত হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখি এই দিন রাত্রি কিভাবে হচ্ছে আমরা দেখলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে, তার আবর্তনের গতি পৃথিবীর প্রতিটি জায়গায় 24 ঘন্টা একবার করে সূর্যের আলো আসে, আবার রাতের অন্ধকার আসে, মানে 24 ঘন্টার মধ্যে পৃথিবীর সমস্ত জায়গাগুলো একবার সূর্যের সামনে আসে, আবার একবার সূর্য থেকে দূরে সরে যায়, মানে একবার দিন হচ্ছে একবার রাত হচ্ছে, মানে 24 ঘন্টার মধ্যে একবার দিন হচ্ছে একবার রাত হচ্ছে। এইভাবেই মানে পৃথিবীর বুকে দিন রাত্রি হচ্ছে। এবার এই দিন আর রাত্রিটা যে হচ্ছে, এই যে যেখানটা পৃথিবীর আলো পড়ছে, একটা দিকে পৃথিবীর আলো পড়ছে, একটা দিকে পৃথিবীতে অন্ধকার থাকছে, এই যে মাঝখানের যে সীমা রেখাটা, যে লাইনটা দিনের অংশটাকে রাতের অংশ থেকে আলাদা করছে, সেই সীমা রেখাটাকে বলা হয় ছায়াবৃত্ত, হ্যাঁ, বা ইংলিশে যাকে বলা হয় লাইন অফ ইলুমিনেশন। এই আবর্তন গতি যদি থেমে যায়, পৃথিবীর এই আবর্তন গতি যদি থেমে যায়, তাহলে কিন্তু পৃথিবীর একটা অংশেই শুধু দিন থাকবে, আর বাকি অর্ধেক অংশে কিন্তু সারা জীবনই রাত, একটা মানে অর্ধেক অংশ সারা জীবনই দিন, আর বাকি অর্ধেক অংশ সারা জীবনই রাত। এইটা যদি হতো তাহলে কিন্তু পৃথিবী কিন্তু খুব একটা প্রাণের বসবাসের যোগ্য হয়ে উঠতো না, নানা রকম সমস্যা দেখা দিত। এবার আমরা আসি যে সূর্যোদয় এবং সূর্যাস্ত কিভাবে হয়। আচ্ছা, ঘুম ভাঙার পর আমরা দেখি আস্তে আস্তে সূর্যের আলো ফুটে ওঠে, আবার বিকালবেলা দেখব সূর্য ডোবার পরেও কিছুক্ষণ দিনের আলো থেকে যায়, মানে সূর্য ওঠার আগেও কিন্তু আকাশটা খানিকটা লাল হয়ে থাকে, তারপরে সূর্যটাকে দেখা যায়, এবং সূর্যটা ডুবে যাওয়ার পর বিকালবেলা সূর্য যখন ডুবে গেল তখনও অন্ধকার হওয়ার আগে কিছুক্ষণ আকাশটা আলো থাকে। এই যে সময়টা, এই যে সূর্যের আভা যখন দেখা যাচ্ছে, মানে সূর্যোদয়ের আগে, মানে ঠিক আগের সময়টা যখন এই সূর্যের হালকা আলোটা দেখা যায় তাকে বলা হয় উষা, আর সূর্যাস্তের পরে সন্ধ্যার আগের সময়টা যখন এই হালকা আলোটা থাকে তাকে বলা হয় গোধূলি। বোঝা গেল গোধূলি আর উষা কি? এবার আমরা একটা কথা তোমাদের বলি, এই যে পৃথিবীটা মহাশূন্যের সমানে আবর্তন করছে, আর পৃথিবীর ওপরেই আমরা আছি, এই যে পৃথিবীর ওপরে কিন্তু আছি, আমরা কিন্তু পৃথিবীর ভেতরে নেই, আমরা পৃথিবীর ওপরেই আছি, এবং পৃথিবীটা সমানে ঘুরে যাচ্ছে। তো
তো এই যে ঘুরছে এর ফলে তো আমাদের পড়ে যাওয়ার কথা। একটা ঘুরন্ত জিনিসের ওপর যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কি আমাদের তো পড়ে যাওয়ার কথা, এই যে ঘুরে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা পড়ছি না। কেন পড়ছি না? এর প্রধান কারণ হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে সব জিনিসকে টেনে রাখে। এই যে শক্তিটা, এটাকেই বলা হয় মাধ্যাকর্ষণ টান। এই মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেছিলেন বিজ্ঞানী নিউটন। এই মাধ্যাকর্ষণ টানের ফলে যে কোনো জিনিসই পৃথিবী থেকে ছিটকে বাইরে বেরিয়েও যায় না, পৃথিবী থেকে কোনো জিনিস পড়ে যায় না। একটা বল যদি আমি ওপর দিকে ছুঁড়ে দিই, সেটা কিন্তু মহাকাশে চলে যাবে না, সেটা আবার পৃথিবীর দিকেই ফিরে আসবে, পৃথিবীর বুকেই ফিরে আসবে। কেন? কারণ পৃথিবী তার কেন্দ্রে একটা বল আছে, সেই বলটা বল মানে শক্তি, সেই শক্তিটা সব কিছু তার দিকে টেনে ধরে। এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। আজকে আমরা এই অবধি পড়লাম, পরের দিন আবার বাকি অংশটা পড়ব।